বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও ফেসবুক ক্লাসে স্বাগতম। আশা করি করোনার এই ক্লান্তিকালে তোমরা যার যার বাসায় অবস্থান করে ভালো আছো এবং ভালো থাকো এ প্রত্যাশা করি। এছাড়া কারিগরি শিক্ষা অঙ্গনের সকল কর্মকর্তাবৃন্দ, A2I সকল কর্মকর্তাবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ, যা ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শিক্ষা অঙ্গনকে সুদূর প্রসারিত করার একটি প্রয়াস, এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। উপস্থাপনায় আছি আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ সাজিদুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে উপস্থিত আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো প্রিয় বন্ধুরা। ওকে, তাহলে মূল আলোচনা আসা যাক। আজকের আলোচনার বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট 16671 পর্ব দ্বিতীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যালের একটি বিষয়। আজকের লেকচার 28 অধ্যায় 3 সার্কিট থিওরেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষণফল: এই অধ্যায়ে আজ আমরা যা যা শিখতে পারবো: 1. ম্যাক্সওয়েল থিওরেম এবং এর সাহায্যে সমস্যার সমাধান। 2. ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সাহায্যে দেখাও যে RL = R থেভেনিন অথবা RS = RL। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আসা যাক ম্যাক্সওয়েল থিওরেম। যে কোনো মেশ বা লুপে ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল 0 হয়। অর্থাৎ এই পদ্ধতিতে যে কোনো একটি নেটওয়ার্কে কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগের সময় মেশ বা লুপ সমীকরণ লেখার সময় শাখা কারেন্টের পরিবর্তে মেশ বা লুপ ব্যবহার করা হয়। প্রতিটি মেশে বা লুপে এক একটি পৃথক মেশ বা লুপ কারেন্ট ধরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা নিচে একটা সার্কিট অঙ্কন করেছি। এখানে সার্কিটে দেখো দুইটা লুপ, লুপ 1 এবং লুপ 2 দিয়েছি। একটাতে কারেন্ট I1 আর একটাতে কারেন্ট I2 আমরা চিহ্নিত করেছি এবং এগুলোর ডিরেকশন দেখো আমরা দুইটাই নিচের দিকে দিক দিয়ে দেখিয়েছি। যে তাহলে আমরা এখানে একটা লুপ নিব মূলত থিওরেমটার জন্য। দেখো এখানে আমরা যে লুপটি নিতেছি সেটা হচ্ছে এই E1, অর্থাৎ লুপ 1 নিতেছি আমরা। এই 1 এর জন্য আমাদের যে ইকুয়েশনটা হবে এই ইকুয়েশন আমি তোমাদের দেখাচ্ছি। E1 মাইনাস I1 R1 এর পরবর্তীতে দেখো R3 I1 মাইনাস I2 ব্র্যাকেট ক্লোজ করেছে সমান সমান 0 দিয়েছি আমরা। অর্থাৎ দেখো আবার তোমরা খেয়াল করো, আমরা যখন লুপ নিব সাধারণত রেজিস্টিভ যে ড্রপগুলো হবে এগুলো আমরা মাইনাস নেব এবং সোর্স যেটা থাকবে, সোর্স আমাদের যে দিক দিয়ে আমরা বের হব আমরা ওই সোর্সটাকে আমরা কাউন্ট করব নিব। তাহলে দেখো হ্যাঁ, এখানে আমরা বের হচ্ছে বলতে উপরের দিকে, এখানে আমরা এটা পজিটিভ নিয়েছি। দেখো এটা আমাদের আমরা মাইনাস I1 R1 নিয়েছি, তাহলে এটা মাইনাস। মূলত আমরা যে লুপটা নেব ওই কারেন্টটাকে প্রাধান্য দেব। তাহলে দেখো I1 থেকে আমরা I2 বাদ দিব, I1 মাইনাস I2 ইনটু কি দিয়েছি R3 দিয়েছি সমান সমান 0 দিয়েছি। তাহলে আমাদের পরবর্তীতে চলে যাই। এখানে দেখো ম্যাক্সওয়েল লুপ কারেন্ট সমাধানের কিছু কৌশল আমি তোমাদের দিয়েছি। এই কৌশলগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করি যে তোমরা যে কোনো ম্যাক্সওয়েল থিওরেমের অঙ্ক তোমরা সহজে সমস্যা সমাধান করতে পারবে। এখানে 1 নম্বর হচ্ছে সবগুলো লুপ কারেন্ট একই দিকে ধরতে হবে। দেখো আমরা এই লুপ কারেন্ট গুলো একই দিকে ধরেছি, I1 I2 দুইটা লুপ 1 এবং লুপ 2 কারেন্ট যেটা দুইটা I1 এবং I2 আমরা একই দিকে ডিরেকশন দিয়েছি। রেজিস্টিভ ড্রপের ক্ষেত্রে মাইনাস চিহ্ন নিতে হবে। আমরা যদি মাইনাস চিহ্ন নেই রেজিস্টিভ ড্রপের ক্ষেত্রে, মাইনাস চিহ্নগুলো নেই, তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যে চিহ্ন দিয়ে বের হবে সেই চিহ্ন নিতে হবে। এবং যে লুপ নিয়ে হিসাব করব তার কারেন্টকে প্রাধান্য দেব। আমরা যদি এই লুপটা নিই তাহলে I1 কারেন্টটাকে প্রাধান্য দেব, যদি আমরা এই লুপটা নিই তখন আমরা এই কারেন্টটাকে প্রাধান্য দেব। তাহলে এই কৌশলগুলো আমাদের মনে রাখতে হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো ম্যাক্সওয়েল থিওরেম সমাধানের কৌশল এখানে আমরা আবার দিয়েছি তিনটা। এখানে আমরা লুপ বা মেশ নিয়েছি, তিনটা মেশের জন্য তিনটা কারেন্ট I1 I2 I3 ধরছি, এবং তিনটা ইকুয়েশন আমরা তোমাদের তৈরি করে এখানে দেখিয়েছি। মেশ 1, এই মেশ 1 এর ক্ষেত্রে দেখো কারশফ ভোল্টেজ ল, the sum of all three voltage is 0, hence we can write। দেখো এখানে আমরা E1 একটু আগে তোমাদের বলেছিলাম I1 R1 মাইনাস এবং মাইনাস, দেখো এইখানে আমরা কারেন্ট যেহেতু এই লুপটা নিচে কারেন্টকে I1 কারেন্টকে প্রাধান্য দেবো, এখানে I1 মাইনাস I2 ইনটু হবে R4, ইকুয়েশন সমান 0। আবার দেখো মেশ 2 এখানে দেখো since in the second mesh all voltage are dropping voltage, all the voltage will have a negative sign in the equation। তাহলে দেখো এখানে আমরা দেখো মাইনাস, এখন যেহেতু এই লুপ নিতেছি তাহলে I2 কারেন্টকে প্রাধান্য, তাহলে I2 মাইনাস I1 ইনটু R4। আবার দেখো মাইনাস I2 R2, আবার দেখো এই জায়গায় দেখো এই কারেন্টের প্রাধান্য I2 মাইনাস I3 ইনটু R4 সমান সমান 0 দিয়েছি। আবার দেখো মেশ 3, accordingly we can write the KVL equation of the mesh as। তাহলে আমরা এইটার মধ্যে দেখো লিখতে পারি যে কি লিখতে পারি, এই তার কারণে আমরা কোনটাকে প্রাধান্য দেব, I3 কারেন্টটাকে প্রাধান্য দেব। তাহলে মাইনাস I3 আমরা লিখেছি মাইনাস I2 ওই যে ইনটু R5। আবার দেখো এখানে I3 R3 মাইনাস, এবং এখানে দেখো এই জায়গা যেহেতু বের হচ্ছে এটা দেয়া, তাহলে এটা মাইনাস E2 সমান সমান 0, ইকুয়েশন 0 দিয়েছি। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, ইকুয়েশন গুলা তৈরি করব। আমরা ইকুয়েশন তৈরি করতে পারলে এরপর সমস্যা সমাধান করলে যে কোনো অঙ্ক আমরা সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখান দেখো আমরা একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করেছি। নিচের চিত্র হতে ম্যাক্সওয়েল থিওরেমের মাধ্যমে প্রত্যেক রোধ বা শাখার কারেন্ট বের করো। তাহলে প্রত্যেকটা শাখার কারেন্ট আমরা বের করতে বলছি, অর্থাৎ I1 এবং I2 কারেন্টের মান আমরা তোমাদের বের করতে বলছি এখানে। তাহলে দেখো কারশফ ভোল্টেজ ল অনুযায়ী আমরা কি লিখতে পারি, লুপ যদি আমরা 1 ধরি, এইটাতে আমরা লুপ নেই, তাহলে দেখো এটা আমরা যদি নেই E1 মাইনাস I1 R1, তাহলে এই জায়গায় আমরা কারেন্ট প্রাধান্য দেবো কি I1, তাহলে I1 মাইনাস I2 ইনটু R3 সমান সমান 0 দিয়েছি। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই, E1 এর মান 10 বসিয়ে দিলাম, দেখো R1 এর মান 10 বসিয়ে দিলাম, এবং R3 মান দেওয়া আছে 40 বসিয়ে দিলাম, দিয়ে সবগুলো আমরা গুণ করলাম। দেখো গুণ করলে আমরা একটা দেখো এটা 10 I1, এটা 40 I1, এটা মাইনাস হচ্ছে প্লাস 40 I2। এখন আমরা I1 I2 গুলো যোগ বিয়োগ করে একটা ইকুয়েশন পেলাম 50 I1 প্লাস 40 I2 0। তাহলে আমরা 10 দিয়ে ভাগ দিলে 1 মাইনাস 5 I1 প্লাস 4 I2 সমান 0। এটা আমরা 1 নম্বর একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। এই লুপ 1 এর জন্য আমরা একটা সমীকরণ তৈরি রাখলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লুপ 2 এর জন্য সেম একইভাবে আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করব। তাহলে একটু আগে তোমাদের বলছিলাম, তাহলে দেখো এখানে আমরা I2 R2 ধরেছি মাইনাস, এরপর দেখো এটা এই মাইনাস E2 ধরেছি আমরা। তাহলে যেহেতু আমরা এই I2 কারেন্টটাকে প্রাধান্য দেব মাইনাস, দেখো এখানে I2 মাইনাস I1 দিয়ে ইনটু R3 দিয়েছি আমরা সমান সমান 0 দিয়েছি। এখন মানগুলো বসিয়ে দিব। তাহলে এই যে R2 এর মান 20, E2 এর মান 20 এবং R3 এর মান 40 বসিয়ে গুণ করে আমরা ক্যালকুলেশন করে যে সমীকরণটা পেলাম এটাকে আমরা 20 দিয়ে ভাগ দিলে মাইনাস 1 প্লাস 2I1 মাইনাস 3I2 সমান সমান 0, 2 নম্বর একটা ইকুয়েশন পেয়েছি। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন সমাধান করে মান পেয়ে যাব। নাও ইকুয়েশন 1 and 2 ক্যালকুলেট লুপ কারেন্ট টু ফাইন্ড অল দ্য ব্রাঞ্চ কারেন্ট। আমরা পেয়েছি কত, 1 আর 2 সমস্যা 1 আর 2 ইকুয়েশন সমস্যা সমাধান করে যোগ বিয়োগ করে I1 এর মান পেয়েছি মাইনাস 4 ও মাইনাস 0.143 এত এম্পিয়ার, এবং I2 সমান পেয়েছি মাইনাস 0.429 এত এম্পিয়ার, এবং I3 পেয়েছি 0.286 এত এম্পিয়ার। তাহলে এটাই মূলত আনসার। তাহলে এইভাবে আমরা যে কোনো কি করতে পারি, ম্যাক্সওয়েল থিওরেমের মধ্যে যে কোনো সমস্যা সমাধান করে ব্রাঞ্চ কারেন্টগুলো বা শাখা কারেন্টগুলো আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে নির্ণয় ক চিত্রে হতে ম্যাক্সওয়েল থিওরেমের মাধ্যমে প্রত্যেক রোধ বা শাখার কারেন্ট বের করো, দিক নির্ণয় করো। এখানে আমরা একটা অঙ্ক তোমাদের দিয়েছি। এখানে দেখো আমরা বলছি কারেন্টের মানগুলো, ব্রাঞ্চের কারেন্টের মানগুলো বের করার জন্য এবং দিক নির্ণয় করার জন্য আমাদের যে ডিরেকশনটা দেওয়া আছে ডিরেকশনটা ঠিক আছে কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের পেজে চলে যাই।
দেখো এখানে আমরা মেশ নিয়েছি এ বি ডি এ, এই মেশে আমরা কারেন্ট ধরছি I1 এবং বি সি ডি বি এই মেশে কারেন্ট ধরছি 2। তাহলে দেখো আমরা এই মেশটাকে যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে এ বি ডি এ মেশে আমরা লিখতে পারি এরকম -40 I1, এরকম এটা লিখতে পারি -20 I1 -I2 প্লাস কত এটা 120 সমান 0 ইকুয়েশন দিয়েছি। এখন আমরা এই সম্পূর্ণটা 20 দিয়ে এটাকে মাঝখানে টুকরে আমরা 20 দিয়ে গুণ দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি। এটাকে আমরা যদি 20 দিয়ে ভাগ দিয়ে দিই দেখা যায় তাহলে আমাদের কারেন্ট গুলো যদি যোগ করি তাহলে 20 আর 48 যোগ করলে 60 I1 এবং এটা আমাদের 20 I2 সমান আমরা রাখতে পারি 120। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। দেখো এটা আমরা যোগ বিয়োগ করে একটা ইকুয়েশন পেলাম, এটার নাম দিলাম 1। আবার পরবর্তী পেজে দেখো এখন আমরা ম্যাশ নিব, এটা বি সি ডি বি মেশে আমরা এখন একটা ইকুয়েশন তৈরি করব। এখানে দেখো 60I2 -65, আবার দেখো এটা আমরা এখন 20I2 -I1 দিয়ে আমরা একটা দেখো এটাকে ক্যালকুলেশন করে এটাকে 20 দিয়ে গুণ করলে যে সমীকরণটা হয় পরবর্তী পেজে আমরা ভাগ করে দেখো একটা ইকুয়েশন পেয়েছি 20I1 -80I2 = 65। 2 নম্বর সমীকরণ আছে। এখন 1 আর 2 ক্যালকুলেশন করে আমরা মান বের করতে পারি, অথবা দেখো আমরা বলেছি এখানে সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে 1 হতে বিয়োগ করলে আমরা যে যা মান পাই, দেখো এরকম একটা সমীকরণ পাই, পরবর্তীতে ভাগ করলে মান আসে -0.341 এত এম্পিয়ার। এবং এই I2 কারেন্টের মান দিক চিহ্ন বোঝায় এর সঠিক দিক এন্টি ক্লকওয়াইজ হবে। তাহলে যেহেতু মাইনাস আসছে সুতরাং আমাদের ডিরেকশনটা ছিল আগে এই দিকে, এখন আসলে ডিরেকশনটা হবে কোন দিকে, এই দিকে হবে। তাহলে I2 এর মান সমীকরণ 1 এ বসে I1 এর মানও পাওয়া যাবে। তাহলে আমরা I1 এর মান পাই এরকম 1.886 এম্পিয়ার। এটা আমরা যদি I2 এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে এরকম একটা মান পাবো। তাহলে DAB শাখার কারেন্ট I1 = 1.886 এম্পিয়ার এবং DCB শাখার কারেন্ট দেখা যায় I2 = 0.341 এম্পিয়ার। অর্থাৎ দেখা বলছে DAB অর্থাৎ এই ব্রাঞ্চের কারেন্ট, আবার দেখা বলছে আমরা DCB অর্থাৎ এই শাখার কারেন্ট। তাহলে দুইটা মান পাই আমরা। এবং বিটি শাখার মাঝখানে যেটা আছে এই বিটি শাখার কারেন্ট তাহলে কি, অর্থাৎ এটা যদি এদিকে আসছে এটা এদিকে আসছে, দুটো যোগ করলে যে মানটা সেটা হবে 2.227 এম্পিয়ার। যেহেতু কারেন্টের ডিরেকশন এটা এদিকে এবং মাইনাস আসাতে এটা আমরা ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাহলে দুইটার কারেন্ট কি হচ্ছে, যোগ হচ্ছে। সুতরাং বিডি কারেন্ট হবে যোগ, দুইটা যোগ করে দেবো আমরা। তাহলে এভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করতে পারি, ম্যাক্সওয়েল থিওরির মাধ্যমে যে কোনো ব্রাঞ্চ বা শাখার কারেন্টের মান আমরা সহজে বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আরেকটা অঙ্ক আমরা তোমাদের দেখিয়েছি। নিম্নের চিত্র হতে ম্যাক্সওয়েল থিওরির মাধ্যমে B0 বের করো, দিক নির্ণয় করো। B0, তাহলে এই চিত্রের মধ্যে দেখো B0 বলতে এই যে এই আমরা B0 আর যেটা দেওয়া আছে 5 ওহম। তাহলে এই 5 আর আয়তে ভোল্টেজ কত, অর্থাৎ এই ভোল্টেজটা আমাদের বের করতে বলেছি তোমাদের এখানে। তাহলে এখানে দেখো I1 এটা I2 দেওয়া আছে, এখানে 10 এম্পিয়ার দেওয়া আছে। তাহলে তিনটা কারেন্ট আছে, একটা I1 I2 আর একটা 10 এম্পিয়ার। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা লুপ এই লুপে আমরা একটা সমীকরণ তৈরি করি। তাহলে দেখো সমীকরণ আমাদের 10 ভোল্ট নিয়ে পজিটিভ নিয়েছি 10 ভোল্ট, তাহলে মাইনাস এটা কি আমাদের 1 I1। এরপর দেখো আমাদের যেহেতু আমরা কি করব এই কারেন্টটা এদিকে আসতেছে, এই কারেন্টটা এদিকে আসছে, দুইটা যোগফল হবে। তাহলে 2 × 10 + I1। আবার দেখো এদিকে আসার পর দেখো এই কারেন্টটা আমার এদিকে, এই কারেন্টটা নিচ থেকে উপরে উঠছে, তাহলে এটা প্রাধান্য দেব আমরা I1 - I2। তাহলে 3 ব্র্যাকেট দিয়ে আমরা I1 - I2 = 0 দিয়েছে। এটা ক্যালকুলেশন করলে এরকম 6I1 + 3I2 = 10। এত একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার দেখো আমরা যদি লুপ 2 নিই, এটার জন্য নিই, তাহলে দেখো এই কারেন্টটা এদিক দিয়ে আসতেছে এবং এই কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, তাহলে 10 + I2 হবে এখন আর কি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে -4 10 + I2 এবং এদিকে যে কারেন্ট আছে এটা কি I2, তাহলে আমাদের 5I2 -5I2 এবং দেখো এদিকে যে কারেন্ট আসবে তাহলে আমরা -3I2 - I1, এই যে -3I2 - I1 = 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 3I1 - 12I2 = 40
এটা 2 নম্বর সমীকরণ দিয়েছে আমরা। তাহলে 1 আর 2 যদি আমরা সমাধান করি, তাহলে সমাধান করে যোগ বিয়োগ করলে মান আসে I1 এর মান -3.80 এবং I2 এর মান আছে -4.28। তাহলে দুইটাই দেখা যাচ্ছে যে ডিরেকশন দেওয়া আছে তার উল্টার দিকের ডিরেকশনটা হবে, অর্থাৎ এদিকে কারেন্টটা এদিকে না যায়, কারেন্টটা কি হবে এদিকে যাবে, এটা ওইদিকে যাবে, বিপরীত দিকে হবে। তাহলে আমাদের এই জায়গায় ভোল্টেজটা যদি আমরা বের করতে চাই, তাই I2 কারেন্টের যে মানটা পাইছি এটা দিয়ে আমরা যদি রেজিস্ট্যান্সের গুণ দিই তাহলে ভোল্টেজ পেয়ে যাব। তাহলে দেখো এটা আছে 5 আর I2 এর মান হয়েছে -4.28, তো গুণ করলে মান আসে -21.4 ভোল্ট। তাহলে এই বিজুলির মান হচ্ছে এই -21.4 ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা কি করতে পারি, মান বের করতে পারি। আমরা ডিরেকশন যেহেতু মাইনাস আসছে, এই ডিরেকশনটা এদিকে দিয়েছিল, আসলে ডিরেকশনটা হবে এর বিপরীত দিকে, উল্টা দিকেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ম্যাক্সওয়েল থিওরেম সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, একটা ডিসি নেটওয়ার্কে কোনো সোর্স হতে কোনো লোডে সর্বোচ্চ পাওয়ার আউটপুট পাওয়া যায় তখন যখন লোড রেজিস্ট্যান্স সোর্সের সাথে সংযুক্ত সিরিজ রেজিস্ট্যান্স বা সোর্সের আভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের সমান হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটা দেখো চিত্র অঙ্কন করেছি। চিত্রের মধ্যে দেখো বিএস সোর্স ভোল্টেজ দিয়েছি আমরা একটা, এখানে আরএস বা আর থেভেনিন দিয়েছি একটা মান এবং লোড রেজিস্ট্যান্স একটা দিয়েছি। আমরা এখানে বলেছি যে এই লোড রেজিস্ট্যান্স সোর্সের সাথে সংযুক্ত সিরিজ রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের সমান হয়, অর্থাৎ এই রেজিস্ট্যান্স যখন এই রেজিস্ট্যান্সের সমান হবে তখনই সেটাকে আমরা বলি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ডিফারেন্ট কন্ডিশন অফ পাওয়ার ট্রান্সফার আরএস সমান আরএল, অর্থাৎ এই আরএস টা এই আরএল এর সমান হলে তখনই আমরা বলি সেটাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রমাণ করব যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সাহায্যে দেখাও যে আরএল সমান আর থেভেনিন অথবা আরএস সমান আরএল। এটা আমরা দেখব কিভাবে আসে। থেভেনিন থিওরেম ব্যবহার করে যে কোনো নেটওয়ার্কে একটি মাত্র ভোল্টেজ সোর্সে রূপান্তর করা যায়। সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার থিওরেমের উদ্দেশ্য হলো লোড রেজিস্ট্যান্সের আরএল এর মান এমন নির্ণয় করা হয় যাতে আরএল এর সর্বোচ্চ পাওয়ার অপচয় হয়। যখন সর্বোচ্চ পাওয়ার হয় তখন আমরা সেটাকে বলি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। চিত্রে সার্কিটের লোড কারেন্ট আমরা অর্থাৎ এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা আমরা বলবো লোড কারেন্ট। লোড রেজিস্ট্যান্সের ভিতরে যে কারেন্ট যাবে সেটা লোড রেজিস্ট্যান্স, সেটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি আইএল সমান বিএস বাই আর থেভেনিন প্লাস আরএল, অর্থাৎ আর থেভেনিন এবং আরএল যদি আমরা এই দুইটা যোগ করে এই সোর্স ভোল্টেজটাকে ভাগ করি তাহলে যে কারেন্টটা পাবো সেটাই হবে লোড কারেন্ট। আমরা এটাই লিখেছি, অর্থাৎ আই সমান বি বাই আর। এখানে বি বলতে এটা, আর বলতে আর এস এবং আর এল। এবং তাহলে আমরা জানি যে লোড এই লোডের পাওয়ারটা আমরা জানি এরকম আই স্কয়ার আর এল, অর্থাৎ আই এল স্কয়ার আর এল। তাহলে যেহেতু আই এল এর মান আমরা পেয়ে গেছি, তাহলে আই এল এর মানটা আমরা এই জায়গায় বসিয়ে দিই। দেখো তাহলে বিএস বাই আর থেভেনিন প্লাস আর এল হোল স্কয়ার ইনটু সাথে কি আছে আর এল। তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই, বিএস স্কয়ার আর এল ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল হোল স্কয়ার। এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, পাওয়ার দেখো লিখছি আমরা পিএল কে সর্বোচ্চ করতে হলে ডি পিএল বাই ডিআরএল সমান 0 হয়, এটা একটা কন্ডিশন। তাহলে দেখো আমরা এই পি এর মানটা যদি, যে মানটা পেয়েছি এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এই আরএল এর সাপেক্ষে যে আমরা এই পাওয়ারটা লোড পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে ডিআরএল, তাহলে পিএল এর মানটা আমরা বসিয়ে দিলাম, উপরের মানটা বসিয়ে দিয়ে সমান 0 এর শর্ত আমরা এখানে লিখে দিয়েছি যে সর্বোচ্চ করতে হলে এই শর্ত হইতে হবে। নেক্সট দেখো, তাহলে এই উপরে যে বিএস স্কয়ার ছিল এটা আমরা সামনে নিয়ে আসছি, এই ডিফারেন্সিয়েট এই করার পূর্বে আমরা নিয়ে আসছি এটাকে। তাহলে এখন আমরা এইটুকুকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, আর এল এর সাপেক্ষে করব। তাহলে কোন সার্কিটে পাওয়ার ট্রান্সফারের জন্য বিএস ইজ ইকুয়াল টু নট 0, তাহলে আমরা এই বিএসটাকে বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এখন এই যে মানটা আছে, যে মানটা এই মানটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা ইউবি সূত্র ফেলাইতে পারি, উপরটাকে আমরা ইউ নিচেটাকে বি ধরতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ডি ডিএক্স ইউ বাই বি এর ফর্মুলাটা হচ্ছে এটা, আমি এর নিচে লিখে দিয়েছি তোমাদের, দেখো ডি ডিএক্স ইউ বাই বি। তাহলে সূত্রটা কি, নিচে যেটা আছে ডি স্কয়ার হবে, এই নিচেরটা আবার সামনে এসে যাবে ডি ডিএক্স, উপরটা উপরে থাকলে ইউ আবার মাইনাস ইউ, এটাই আবার ইউটা সামনে আসবে ডিডিএক্স, আবার আমরা বি করব। তাহলে এইভাবে করলে আমরা কি করব, ডিডিএক্স ইউ বাই বি এর ফর্মুলা করলে আমরা ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই নিচে যে মানটা ছিল ডি স্কয়ার করছি, তাহলে দেখো স্কয়ার করলে 2 দুগুণে 4 হয়ে যাবে, 4 হয়ে গেছে এই যে
আবার দেখো নিচের মানটা আমরা সামনে নিয়ে গেছি, এই সামনে নিয়ে গেছি, এটা আমাদের ছিল নিচে, তাহলে এটা সামনে চলে গেছে, এই r প্লাস rn হোল স্কয়ার। এখন drl বাই drl মাইনাস, এখন যেটা আমাদের এই যে উপরে যেটা ছিল এই উপরটা এখানে রাখছি, ঠিক আছে। তাহলে আবার কি করব আমরা, নিচে যেটা ছিল এটাকে আবার কি করব, drl এর সামনে নিয়ে যাব, অর্থাৎ এই যে দেখো b ddx u মাইনাস u ddx b, তাহলে এটি আমরা করেছি সমান সমান দিয়ে শূন্য দিয়েছি। এখন দেখো এই নিচেরটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে উপরের মানটা তো থাকে, তাহলে আমরা পরের পেজে চলতে তোমাদের বোঝানোর জন্য সুবিধা হবে। দেখো তাহলে আমরা এটা দিয়ে এটা গুণ করলে শূন্য হয়ে যাবে, এটা বেনিশ, তার থাকে উপরটুকু, এই উপরটুকু থাকতেছে আমাদের, তাহলে এই উপরটুকুতে আমরা যদি কমন নেই, দেখা যায় r প্লাস rl মাইনাস 2rl, এই ইকুয়েশন এরকম হয়ে যায়। অথবা যদি আমরা দেখা যায় যে এই মানটাকে যদি আমরা এই মাইনাস এই মানটুকু এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের দেখা যায় যে আমরা এই r প্লাস rl থাকে দুই পাশে, তাহলে একটা একটা কাটা যায়, তাহলে এই পাশে থাকে এইটুক, আর ওই পাশে মাইনাস টোয়াইস rl থাকে, ওইটা আমরা প্লাস দিয়ে থাকবে, এই পাশে আসে গেলে আবার মাইনাস হয়ে যাবে। তাহলে এরকম আমরা লিখতে পারি, অথবা সরাসরি আমরা এর থেকে কমন নিয়ে সরাসরি এই কোশ্চেনটা লিখতে পারি। তাহলে দেখো দূরে থেকে একটা চলে গেলে থাকে মাইনাস rl, তাহলে r সমান সমান rl, যখন rl সমান সমান r হয়, তখন r এর সমান সমান আমরা লিখতে পারি rl অথবা r। তাহলে এই যে প্রমাণিত মূলত। তো সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের জন্য লোড রেজিস্ট্যান্স সমন্বয়ের প্রক্রিয়াকে লোড ম্যাচিং বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স সোর্স রেজিস্ট্যান্সের সমান অথবা থেভেনিন রেজিস্ট্যান্সের সমান। তাহলে এই যে মূলত প্রমাণ আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে আমরা এগুলো আজকে জানলাম। সম্ভাব্য প্রশ্নসমূহ, এই অধ্যায় থেকে ম্যাক্সওয়েল থিওরেম লেখা এবং এর সাহায্যে সমস্যার সমাধান করা। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম লেখা এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সাহায্যে দেখা যায় যে RL সমান সমান R অথবা RS সমান সমান RL। এটা তো বাড়ির কাজ বা প্রশ্নোত্তর পর্ব। তো আমরা যেগুলো আলোচনা করলাম এগুলোর মধ্যে আমাদের বাড়ির কাজ, তোমরা এগুলা লিখে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে, উনি তোমাদের মার্কিং করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা যদি লাইভ ভিডিওটি আবার দেখতে চাও তবে দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে লগ ইন করো, অর্থাৎ www.facebook.com/skill.gov.bd অথবা www.skill.gov.bd তে ভিজিট করলে এই ভিডিওগুলো তোমরা বারবার দেখতে পারবে। এগুলো আমার পূর্বে আলোচনা আছে, আবার তোমাদের রিকোয়েস্টে এগুলো আলোচনা করতেছি। তা আগামী ক্লাসে আলোচনা হবে অধ্যায় 4 লেকচার ও আমার হবে 29 স্টার ডেল্টা নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসকে। সকলকে ধন্যবাদ দিয়ে আমার লেসন সেশন এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর অল স্টুডেন্টস।